এই গল্পটা শুনবেন শুধু তখনই যখন আপনার ঘরের সব দরজা জানালা ঠিকমতো বন্ধ থাকবে। কারণ কিছু দরজা শুধু কাঠপেড়েকের না, কিছু দরজা খুলে দেয় অন্ধকারের গভীরে, আর কখনো বন্ধ হয় না। স্বাগতম হরর বাংলাতে। আজকের গল্পের নাম পরিত্যক্ত বাড়ির দরজা। বর্ষার শেষ দিনগুলো যেন মাটির গন্ধে ভিজে থাকে। বৃষ্টি থামে, কিন্তু আর্দ্রতা থাকে, যেন কোনো ভিজে চাদর মাথায় জড়িয়ে রাখা হয়েছে। সেদিনও তাই ছিল। আষাঢ়ের শেষ বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশে মেঘ এখনো কালো কালির মতো জমে আছে। রাস্তার ধারে গাছগুলো যেন কাঁপছে, বাতাস না, কিছু অদৃশ্য হাতের ঠেলায়। আমি, আরিফ, সেদিন মধুপুরের সেই পুরনো বাজারে গিয়েছিলাম ক্যামেরা ঠিক করার জন্যে। আমি ফটোগ্রাফার, আর আমার কাজ হচ্ছে পুরনো জায়গা, পরিত্যক্ত বাড়ি, ভাঙা মন্দির এগুলো নথিভুক্ত করা। কেউ বলে এগুলো শুধু ধ্বংসস্তূপ, কিন্তু আমি জানি প্রতিটা ফাটলে, প্রতিটা খোদাইয়ে একটা করে গল্প লুকিয়ে থাকে। মধুপুরের বাজার থেকে মাত্র ২ কিলোমিটার দক্ষিণে একটা গ্রাম, নাম তালতলা। সেখানে একটা বাড়ি আছে যার কথা সবাই জানে, কিন্তু কেউ নাম ধরে বলে না, শুধু বলে ওই বাড়িটা। আমি প্রথমবার সেখানে গেলাম এক বৃদ্ধের কাছ থেকে শুনে। নাম তার মোহনদা। তিনি বললেন, ওই বাড়ির দরজা কখনো বন্ধ হয় না আরিফ ভাই, একবার খুললে আর বন্ধ হয় না। আমি হেসে উড়িয়ে দিলাম, কি যে বলে বুড়ো। কিন্তু সেদিন সন্ধ্যার দিকে যখন আমি ক্যামেরা ঠিক করে ফেরার পথে ছিলাম, তখন হঠাৎ এক ছেলে এসে আমাকে থামিয়ে দিল। চোখ দুটো যেন কাঁপছে। দাদা, সে ফিসফিস করে বলল, আপনি কি তালতলার ওই বাড়িটায় যাবেন? কেন, যাব তো, ফটো তুলব। ছেলেটা মাথা নেড়ে বলল, না দাদা, ওখানে গেলে আপনি ফিরবেন না। ওই বাড়ির দরজা খুললে কেউ ফেরে না। আমি আবার হাসলাম, কিন্তু হাসি আমার গলায় আটকে গেল যখন দেখলাম ছেলেটা পিছনে তাকাচ্ছে, যেন কেউ তাকে শুনছে। পরদিন সকালে আমি তালতলায় পৌঁছালাম। গ্রামটা ছোট, মাত্র ৩-৪টা পাকা বাড়ি, বাকি সব ঘরের ছাদ, মাটির দেওয়াল। লোকজন কম, যারা আছে তারা আমাকে দেখে চোখ ফিরিয়ে নিল। ওই বাড়িটা গ্রামের শেষ প্রান্তে, একটা বট গাছের ছায়ায়। গাছটা এত বড় যে মনে হয় গোটা বাড়িটাকে গিলে ফেলেছে। বাড়িটা ২ তলা, কিন্তু ওপরের তলা ভেঙে পড়েছে। দেওয়ালে ফাটল, জানালায় কাঁচ নেই, শুধু খালি চোখের মতো গর্ত। আমি ধীরে ধীরে এগোলাম, পায়ের নিচে কাঁকড়া, শুকনো পাতা। হঠাৎ একটা শব্দ, টক টক টক। দরজা। বাড়ির সামনের দরজাটা, যেটা পুরনো, কাঠের, লোহার পেরেক দিয়ে জোড়া, সেটা নিজে থেকে খুলে যাচ্ছে, ধীরে ধীরে, যেন কেউ ভিতর থেকে টানছে। আমি থমকে দাঁড়ালাম, হৃৎস্পন্দন বেড়ে গেল। ওই বাড়ির দরজা কখনো বন্ধ হয় না। মোহনদার কথা মনে পড়ল। কিন্তু আমি ফটোগ্রাফার, আমার কাজ ভয় নয়, সত্য। আমি ক্যামেরা হাতে দরজার ভিতরে ঢুকলাম। ভিতরে অন্ধকার, গন্ধ, মাটি, পচা কাঠ, আর কি যেন পুরনো রক্তের গন্ধ। আমি টর্চ জ্বালালাম। আলোয় দেখলাম একটা হলঘর, মাঝখানে একটা চেয়ার উল্টো করে রাখা, দেওয়ালে ছবি, একটা পরিবারের, মা, বাবা, ২ মেয়ে, সবার চোখে কালি মাখানো, যেন কেউ জোর করে চোখ ঢেকে দিয়েছে। আমি ছবিটা তুললাম। হঠাৎ পিছন থেকে শব্দ, তুমি কে? আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু শব্দটা ছিল একটা মেয়ের গলার, ছোট্ট। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠলাম। ওপরের তলা ভেঙে পড়েছে, কিন্তু একটা ঘর আছে, দরজা বন্ধ। দরজায় একটা নাম খোদাই করা, রিনা। আমি দরজা ঠেললাম, খুলল। ভিতরে একটা ছোট্ট ঘর, একটা খাট, একটা আয়না, আর মেঝেতে একটা খেলনা গুড়ি। আমি আয়নার দিকে তাকালাম। আমার প্রতিবিম্বের পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে, চুল মুখ ঢেকে ফেলেছে, পরনে সাদা ফ্রক। আমি পিছিয়ে গেলাম। আয়নায় এখন সে হাসছে। আমি নিচে নেমে এলাম দৌড়ে, হৃৎস্পন্দন যেন বুক ফাটিয়ে দেবে। ক্যামেরা হাতে ধরে রাখলাম, সব রেকর্ড করা আছে। বাইরে এসে দেখি দরজাটা বন্ধ। আমি তো খোলা রেখে এসেছিলাম। আমি জোরে ঠেললাম, খুলল না। আবার ঠেললাম। এবার ভিতর থেকে শব্দ, তুমি এখন আমাদের।
আমি পাশের জানালা দিয়ে লাফ দিলাম। হাঁটু ভেঙে গেল, কিন্তু বাঁচলাম। গ্রামে ফিরে মোহনদাকে খুঁজলাম। ওই বাড়ির ইতিহাস কি? আমি জিজ্ঞাসা করলাম। মোহনদা চুপ করে রইলেন অনেকক্ষণ। তারপর বললেন, ওই বাড়িতে এক পরিবার থাকত, বাবা, মা আর 2 মেয়ে, রিনা আর মিম। বাবা ছিলেন ডাক্তার। একদিন রাতে বাড়িতে চোর ঢোকে, বাবা মাকে মেরে ফেলে, মেয়েদের লুকিয়ে রাখে ওপরের তলায়। পরদিন সকালে লোকজন এসে দেখে বাবা মা মারা, আর মেয়েরা নেই। কয়েকদিন পর রিনার লাশ পাওয়া যায় কূপে। মিমের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর থেকে ওই বাড়িতে রাতে আলো জ্বলে। কেউ কেউ শুনেছে মেয়েদের হাসি, আর যে কেউ ওই বাড়ির দরজা খোলে সে আর ফেরে না। আমি রাতে হোটেলে ফিরে ক্যামেরার ফুটেজ দেখলাম। প্রথমে সব ঠিক ছিল, কিন্তু যখন আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, সেখানে আমার পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে। আর শেষ ফ্রেমে, যখন আমি জানালা দিয়ে লাফ দিচ্ছি, সেখানে দরজার কাছে দাঁড়িয়ে আছে আরেক মেয়ে, ছোট্ট, পরনে সাদা ফ্রক, হাতে একটা খেলনা গুড়ি। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, তুমি এখন আমাদের। পরদিন আমি আবার গেলাম ওই বাড়িতে। কেন জানি না, হয়তো আমি বিশ্বাস করতে চাইনি, হয়তো আমার মনে হয়েছিল এটা শুধু মস্তিষ্কের খেলা। কিন্তু এবার আমি একা যাইনি, সাথে ছিল আমার বন্ধু তানভীর। সে বলল, তুই পাগল, ওখানে যাবি? হ্যাঁ, আমি বললাম, আমাকে প্রমাণ করতে হবে। আমরা দুপুরে গেলাম, দরজা খোলা ছিল। আমরা ভিতরে ঢুকলাম। সব ঠিক ছিল, কোনো শব্দ নেই, কোনো আলো নেই। আমরা উপরে গেলাম, রিনার ঘরে ঢুকলাম। আয়নায় আমাদের প্রতিবিম্ব। তানভীর হাসল, দেখছিস কিছু নেই? হঠাৎ আয়নায় আমার পিছনে রিনা, আর তানভীরের পিছনে মিম। তানভীর চিৎকার করে উঠল। আমরা দৌড়ে নিচে নামলাম, কিন্তু নিচে এসে দেখি দরজা বন্ধ। আমরা জানালা দিয়ে লাফ দিলাম। তানভীরের পা ভেঙে গেল। আমি তাকে টেনে নিয়ে গ্রামে ফিরলাম। তানভীর হাসপাতালে ভর্তি হল। আমি রাতে হোটেলে ফিরে আবার ফুটেজ দেখলাম। এবার আয়নায় রিনা আর মিম দুজনেই হাত বাড়িয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। শেষ ফ্রেমে, যখন আমরা জানালা দিয়ে লাফ দিচ্ছি, দরজার কাছে দাঁড়িয়ে আছে বাবা মা। তাদের গলায় রক্ত, চোখ খালি। তারা হাত জোড় করে বলছে, আমাদের মেয়েদের ফেরত দাও। আমি আর তালতলায় যাইনি, কিন্তু রাতে ঘুম হয় না। প্রতি রাতে শুনি টক টক টক, দরজার শব্দ। আমি চোখ বন্ধ করে শুনি। কেউ বলে, তুমি এখন আমাদের। আমি জানালা দিয়ে তাকাই। নিচে দাঁড়িয়ে আছে রিনা আর মিম, হাতে খেলনা গুড়ি। তারা হাসছে। আজ আমি এই গল্প লিখছি কারণ আমি জানি আমি আর বাঁচব না। কাল রাতে আমার হোটেলের দরজা খুলে গেছে। আমি বন্ধ করেছি, কিন্তু আবার খুলে গেছে। আর ভিতরে এসেছে রিনা। সে বলেছে, এবার তুমি আমাদের সাথে যাবে। আমি জানি আমার সময় শেষ, কারণ ওই বাড়ির দরজা খুললে কেউ ফেরে না। আর আমি দরজা খুলেছিলাম। দরজা খোলা। আপনি কি এখনও আপনার দরজা বন্ধ রেখেছেন? কারণ কিছু দরজা শুধু কাঠপেরেকের না, কিছু দরজা খুলে দেয় অন্ধকারের গভীরে, আর কখনো বন্ধ হয় না। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্যে। আবার দেখা হবে হরর বাংলাতে। শুভরাত্রি। আর দরজাটা বন্ধ রাখবেন।